আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের রসায়নের চ্যাপ্টার 7 রাসায়নিক বিক্রিয়া এইটার এমসিকিউ ক্লাস করব। সো আমাদের এইটা হচ্ছে বেসিক টু প্রো কোর্সের ক্লাস, আমাদের কেমিস্ট্রি বেসিক টু প্রো কোর্সের ক্লাস। সো যারা এই কোর্সে আছো এসএসসি 24 আর এসএসসি 25, তোমরা তো গত 3টা লেকচার দেখছো। এই 3টা লেকচারের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারের বেসিক প্লাস সিকিউ সম্পূর্ণ কভার হয়ে গেছে আশা করি। জাস্ট এমসিকিউ না দিলেও পারতাম, জাস্ট দিতেছি মনে করো নিয়ম রক্ষার জন্য, যাতে একটু প্র্যাকটিস হয়ে যায়। আসল পড়ানো আসল যেইটা পড়ানোর কথা সব পড়ানো হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা মনে করো এইবার আইসে একটু এমসিকিউ প্র্যাকটিস করি, ইনশাল্লাহ এগুলা থেকে পরীক্ষায় কমন পাবা, টাইপগুলা কমন পাবা। হ্যাঁ, তোমরা আবার কম খুঁজতে যাইও না যে হুবহু কমন চলে আসছে কিনা। হুবহু কমন চলে আসলে তো এটা হবে না, টাইপগুলা কমন আসবে ইনশাল্লাহ। সো দেখো আমরা শুরু করি। আচ্ছা, ভিডিও হইতেছে? ওকে, ঠিক আছে। সো এখানে দেখো, একটি লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তা চুম্বকত্ব প্রাপ্ত হয়। এটি কোন ধরনের পরিবর্তন? আমরা জানি পরিবর্তন দুইটা আছে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, পড়ছি আমরা অবভিয়াসলি। একটা ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই দুই রকমের পরিবর্তন আছে। সো ভৌত পরিবর্তন কি স্যার? যেটাতে হচ্ছে শুধু একটা জিনিসের অবস্থার পরিবর্তন হয়। কি হয়? এটাতে জাস্ট অবস্থার পরিবর্তন হয়। কিসের পরিবর্তন হয়? অবস্থার পরিবর্তন হয়। হ্যাঁ, তাপ চাপ এগুলোর মাধ্যমে মনে করো কোনো একটা অবস্থার পরিবর্তন হয়, মানে যে যৌগটা আছে যৌগটা ঠিক থাকে। যেমন ধরো মোম যখন গলে, মোমকে যদি গলাও, মানে আগুন দিলে তো মোমটা গলে, গলার পর ওই মোমই তো থাকে নাকি এটা মোম থেকে হয়ে যায়, কি অ্যালকোহল হয়ে যায়? এরকম কি কোনো কিছু না, মোমই থাকে। সো এইটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কোনটা স্যার? যেমন ধরো আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট আছে না, এটা তাপ ও চাপে যদি ভাঙে তাহলে এটা থেকে আমরা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড পাবো। দেখো, ছিল চুনা পাথর, হয়ে গেছে চুন প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে একটা থেকে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ সৃষ্টি হয়েছে না? এই যে এরকম একটা যৌগ যদি সম্পূর্ণ চেঞ্জ হয়ে ভিন্ন ভিন্ন যৌগ বা ভিন্ন একটা যৌগতে রূপান্তরিত হয়, তখন ওইটা হয় রাসায়নিক পরিবর্তন। এখানে একটা লোহার টুকরাকে চুম্বক দ্বারা ঘর্ষণ করলে তার চুম্বকত্ব প্রাপ্ত হয়। লোহার টুকরা তো লোহার টুকরাই রয়ে গেছে, চুম্বক দিয়ে ঘর্ষণ করছে জন্য এটার মধ্যে একটা চুম্বকীয় ভাব আসছে। তাহলে এটা কিসের পরিবর্তন? জাস্ট ভৌত পরিবর্তন। এটা কি? এটা ভৌত পরিবর্তন। কোনটিতে রাসায়নিক পরিবর্তন ঘটে? পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করলে, চুনের সাথে পানি যোগ করলে, মোম গলে তরলে পরিণত হলে, বরফকে তাপ দিয়ে পানিতে পরিবর্তন হলে, কোনটাতে হচ্ছে ভৌত পরিবর্তন হয়? বলো, কোনটাতে ভৌত পরিবর্তন হয়? আচ্ছা, পানি ও চিনি দিয়ে শরবত তৈরি করছো, এখানে তো পানি আর চিনি ওইটাই আছে না, এটা দিয়ে তো শরবত হয়েছে। এটা তো আবার আমাদের অন্য কোনো কিছু তৈরি হয়েছে না। হ্যাঁ, যেমন ধরো মোম গলে তরলে পরিণত হয়, এটা আমরা আগেই দেখছি ভৌত পরিবর্তন। বরফকে তাপ দিয়ে পানি করছো, বরফকে তাপ দিয়ে পানি করছো, বরফ যেটা পানি একই কথা না, বরফের সঙ্গে তো H2O, পানি তো H2O, এইগুলাই। এখানে তো রাসায়নিক পরিবর্তন হয় নাই। পরিবর্তন হবে যদি চুনের সাথে পানি যোগ করে, যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে যদি পানি যোগ করো তখন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, নতুন আর একটা যৌগ উৎপন্ন হবে। সো এটা হচ্ছে তোমার কিসের পরিবর্তন? এটা রাসায়নিক পরিবর্তন, চুনের সাথে পানি যোগ করলে। বুঝছো? ঠিক আছে, আমরা নেক্সটে যাই। ইন্ডিয়া মেবি ফাইনালে হাইরা যাইতেছে আর আমি তোমাদের ক্লাস নিতেছি, বুঝছো? সময় নাই, কি আর করার, এগুলা বাকি রয়ে গেছে, দেওয়া লাগবে তো, এজন্য চাপ নিয়ে করতেছি। তোমরাও কিন্তু করবা, ক্লাসগুলা ফাঁকি দিবা না। আর এমসিকিউ যদি আমি পাবলিকলি দেই, তাহলে তো যারা আসো পাবলিকলি ঠিক মতো দেখবা, ঠিক মতো ক্লাস করবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলা থেকে কমন পাইবা, অনেক বেশি উপকার হবে আশা করি। ওকে, এটা দেখো, রাসায়নিক বিক্রিয়াকে কয়টি বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়? 3টি বিষয়ের উপর ভিত্তি করে। বিক্রিয়ার দিক, তাপমাত্রা, হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর। তো 3টা, কয়টা স্যার? 3টা। রাসায়নিক বিক্রিয়াকে কয়টি বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয়? 3টা। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? আচ্ছা, উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? উভমুখী বিক্রিয়া কোনগুলা? যেগুলার বিক্রিয়ক থেকে উৎপাদ হইতে পারে, আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হইতে পারে। এবার চিন্তা করো, বিক্রিয়ক থেকে উৎপাদ হয়েছে, একটা বিক্রিয়ক থেকে 2টা উৎপাদ উৎপন্ন হয়েছে। তুমি কি করলা? উৎপাদের যে 2টা উৎপাদ উৎপন্ন হয়েছে, একটা উৎপাদকে সরাই দিলা। তাইলে যে একটা উৎপাদ থাকবে ওইটা কি আবার আগের বিক্রিয়কে পরিণত হতে পারবে? পারবে না, কারণ তুমি এখান থেকে একটা উপাদান সরাই দিছো। সো উভমুখী বিক্রিয়াকে যদি একমুখী করতে চাও, তাহলে যে কোনো একটি উৎপাদ অপসারণ করতে হবে। বুঝছো? ঠিক আছে।
আচ্ছা, ফল পাকলে সুগন্ধি সৃষ্টির জন্য, ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য যৌগটিকে আর্দ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? আচ্ছা, ফল পেকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এস্টার। কি স্যার? এস্টার। এস্টারের সংকেত হচ্ছে RCOOR। সো এইটা মনে করে একটু হার্ড চলে আসছে, RCOOR। সো এইটার সঙ্গে যদি তুমি হচ্ছে পানি যোগ করো, এটাকে আর্দ্র বিশ্লেষণ করবা না? আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি যোগ করা। হ্যাঁ, পানি যোগ করলে কি হয় জানো? এই আর মানে কি? এটা হচ্ছে অ্যালকাইল মূলক। আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক। এটা মনে হইতেছে CnH2n+1 বন্ড আছে। সো এইটা হচ্ছে অ্যালকাইল মূলক। সো এইগুলা তুমি জৈব যৌগে জানবা। আপাতত এই বিক্রিয়াটা এটা দেখো যে এখানে RCOO আছে না, এইটা এখান থেকে মানে এই যে পানি থেকে, পানিকে বাংলায় তুমি H আর OH পাবা, H+ আর OH- পাবা। সো এইখানে R বন COO যেটা, এটার সঙ্গে একটা H যুক্ত হবে, এটা হবে RCOOH প্লাস বাকি যে আর আছে না, ওই আর আর এই OH মিলে হবে R বন্ড আর OH আর কি। সো এইটা এবং এইটা পাইবা RCOOH আর OH। বুঝছো? তুমি জানতে হবে যে ফল পাকে সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে কোনটা? এস্টার। এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে এইগুলা পাওয়া যায়। কি পাওয়া যায়? RCOOH এবং ROH। গ নাম্বারটা বুঝছো? সরি, গ নাম্বারটা। পরে আসো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? তাপ উৎপন্ন হয়, উৎপাদী গিয়ে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, এই যে একটা বিক্রিয়া দিছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এটা উভমুখী বিক্রিয়া এবং এটা আমরা মোটামুটি জানি সবগুলা, টু নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো এটা আমরা জানি এটা একটা তাপহারী বিক্রিয়া এবং আমরা হইতেছে যারা বেসিক পড়ছি বা এমনিতে বইটা একবার রিডিং করছি তাদের সামনে এই বিক্রিয়াটা অনেকবার আসছে। সো এখানে ডেলেজ কত? এই বিক্রিয়ার ডেলেজ আমরা জানি 180 কিলোজুল। এটা ডেলেজ 180 কিলোজুল আমরা সবাই জানি। সো এই যে বিক্রিয়াটা আছে না, এখানে ডেলেজের মান কত? 180 কিলোজুল এবং ডেলেজ পজিটিভ, এজন্য এটা তাপহারী বিক্রিয়া। বুঝছো? ডেলেজ কি আমি OH লিখে ফেলছি। আশা করি এভরিথিং ইজ ওকে। দেখতেছো ভিডিও কি হচ্ছে? হ্যাঁ, সবগুলা ঠিকঠাক আছে। কোয়েশ্চেনটা দেখতে একটু প্রবলেম হইতে পারে, এগুলো আমি পিকচার তুলে নেগেটিভ করছি, এই জন্য এরকম হয়ে গেছে। আবার আমাদের ফাইনাল ডিভিশন কোর্সে আমরা কি করছি, তোমার কোয়েশ্চেনগুলো লেখাইছি টাইপিস্টকে দিয়ে, তারপর হচ্ছে করেছি, ওইখানে এটা সুন্দর পাবা। সো SSC 24 যারা তোমরা হচ্ছে যারা ফাইনাল ডিভিশন কোর্সে আছো, মানে এই যে ফাইনাল ডিভিশন কোর্সে আমরা কীভাবে পড়াইতেছি, এটা মনে করো তুমি SSC পরীক্ষার এক সপ্তাহ আগে চাইলে হ্যান্ডেল করতে পারবা। এখানে তোমার ফিজিক্স আর কেমিস্ট্রির সবগুলা চ্যাপ্টারের উপর একটা করে ভিডিও দেওয়া হইতেছে আর কি। একটা ভিডিও প্রায় 2 ঘন্টার একটা লেকচার। এই 2 ঘন্টার লেকচারে একটা চ্যাপ্টারের তোমাকে স্ট্যান্ডার্ড টাইপের এমন সিকিউ সলভ করাই দিব, সবগুলা টাইপ মিলে 9-10টা MCQ ম্যাথমেটিক্যাল টার্মের যা আছে সব সলভ করাই দিব। এগুলা করলে মনে করো তোমার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। এই পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে এবং ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা বা কমন পাইবা টাইপগুলা। ওই যে SSC 23-এর যে 1 শট সিকিউ ক্লাসগুলো দিছিলাম না, ওইগুলোর একটা প্রিমিয়াম ভার্সন ভাবতে পারো। সো যাদের ইচ্ছা মনে করো অল্প সময়ে ভালো রিভিশন বা ভালো হচ্ছে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেওয়ার জন্য, তোমরা ফাইনাল রিভিশন কোর্সে হ্যান্ডেল করো, আমার সাথে যোগাযোগ করো। সো যারা কমেন্ট সেকশন এগুলাতে লিঙ্ক পেয়ে যাবা ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, এটা দেখো বলছে কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা থেকে উৎপন্ন হয়েছে কপার প্লাস পানি। ওকে, সো এখানে বিজারক কোনটা? কি বলছে এখানে বিজারক কোনটা? আচ্ছা, বিজারক আমরা জানি বিজারক কোনটা স্যার? আমরা জানি বিজারক হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে, আর জারক হইতেছে যে ইলেকট্রন গ্রহণ করে। জারণ বিজারণ না, কিন্তু জারণের ক্ষেত্রে হচ্ছে যে ত্যাগ করে ওইটা, বাট জারকের ক্ষেত্রে জারক আর জারণ এক কথা না। জারক হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ, আর বিজারক হইতেছে যে ইলেকট্রন ত্যাগ করে। ওকে, সো এইখানে বিজারক কোনটা ইলেকট্রন ত্যাগ করছে তুমি কি করবা জানো? প্রতিটার হচ্ছে এইখানে জারণ মান বের করবা। জারণ মান বের করা তো সবাই জানো আশা করি। সে এই যে কপার অক্সাইড, এখানে কপারে জারণ মান হইতেছে +2। কিভাবে দেখো,
যার মান বের করা তো জানো নাকি, যেমন ধরো কপারের যার মান +2, অক্সিজেনের -2, হাইড্রোজেনের এখানে 0 কারণ হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে, এখানে গিয়ে কপার মুক্ত অবস্থায় আছে, কপারের যার মান 0, এখানে হাইড্রোজেন কি আছে, পরে যার মান বের করার আছে, আমি দেখাই দিব, যদি না পারো তারা তখন শিখে নিও। বাট এটা তো তোমার প্রত্যেকটা যার মান বের করে দিলে অনেক সময় লাগবে, এমসিকিউ বেশি সময় নিলে সমস্যা। সো এখানে হাইড্রোজেনের +1, অক্সিজেনের হচ্ছে -2 দেখবা। এবার বলো কোনটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে, কোনটা ইলেকট্রন ত্যাগ করছে বলো। এই যে হাইড্রোজেন এখানে 0 ছিল, তার যার মান এখানে 0 ছিল, উৎপাদে গিয়ে কি হয়েছে +1, উৎপাদে গিয়ে কি হয়েছে +1, এখানে হাইড্রোজেনের যার মান 0 ছিল, উৎপাদে গিয়ে হয়েছে +1, তাহলে 0 থেকে +1 হয়েছে। +1 কখন হয়, যখন সে ত্যাগ করে, তার মানে এখানে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করছে, একমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে এটা করছে, প্লাস মান বাড়ছে, তার মানে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করছে, তাইলে হাইড্রোজেন বিজারক। কোনটা বিজারক, এই যে হাইড্রোজেনটা, গ নাম্বারটা, বুঝছো? আশা করি বুঝতেছ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, রেডক্স অর্থ কি? রেডক্স, এই দে রেডক্স, রেডক্স কোথা থেকে আসছে? রেডক্সের রি মানে হচ্ছে রিডাকশন, অক্স মানে হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন মানে হচ্ছে জারণ, আর রিডাকশন মানে হচ্ছে বিজারণ। রেডক্সটা আসছে এই রিডাকশন এবং অক্সিডেশন থেকে। দেখো রিডাক্সের রেড, অক্সিডেশনের অক্স, রেডক্স মানে জারণ বিজারণ। রেডক্স মানে কি? জারণ বিজারণ। কোনটি জারক পদার্থ? হচ্ছে জারক পদার্থ কোনটা, যেটা ইলেকট্রন গ্রহণ করে। এখানের মধ্যে কোনটা ইলেকট্রন গ্রহণ করে বলো? ওই যে অক্সিজেন আছে না, দেখো হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, তুমি দেখলেই বুঝবে। এই যে অক্সিজেনটা, অক্সিজেন এখানে মুক্ত অবস্থায় থাকবে, তার তখন যার মান থাকবে 0। যখন উৎপাদে যাবে তখন সে হচ্ছে একটা যৌগের সাথে অ্যাড হবে এবং সে হচ্ছে অক্সিজেন স্বভাবত ইলেকট্রন গ্রহণ করে এবং অক্সিজেন 2- হয়, আমরা দেখছি। তার মানে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেন হচ্ছে জারক পদার্থ, অক্সিজেন জারক পদার্থ, বুঝছো? ঠিক আছে। কোনটি জারক পদার্থ? আবার আসছে জারক মানে কি? গ্রহণ করা। এই যে জিঙ্ক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আমরা জানি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়। এগুলা তো স্বাভাবিক বিষয়, জানতে হবে। যারা বেসিক পারো না তাদের জন্য তো এটা সমস্যা। যাদের, আমি তো আগের 3টা লেকচারে এগুলো বুঝাই দিছি না, বুঝছো? বুঝাই দিছি, সো আশা করি বুঝার কথা এখন। তার মানে এইটা কি করে দেখো, এইটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, মানে 2টা ইলেকট্রন ত্যাগ করে। তারপরে ক্লোরিন গ্রহণ করে, ঠিক আছে, বাট ক্লোরিন মাইনাস অলরেডি মাইনাস হয়ে আছে, সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করে কি সে ক্লোরিন 2- হতে পারবে? এরকম হতে পারবে না। তার মানে ক্লোরিন আর গ্রহণ করতে পারবে না। অক্সিজেন 2- হয়ে আছে, দেখো অক্সিজেন 2- অলরেডি হয়ে আছে, সে আর ইলেকট্রন গ্রহণ করে কি অক্সিজেন 3- হবে? এরকম হবে না। একমাত্র কপার প্লাস, যেটা দেখো এটা কপার প্লাস, সে পজিটিভ হয়ে আছে, সেইবার একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তার এই পজিটিভটা হচ্ছে কি হয়ে যাবে? প্রশমিত হয়ে যাবে। একটা ইলেকট্রন গ্রহণ করছে, এখানে কি আছে দেখো, কপার পজিটিভ, মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করা অবস্থায় আছে। এবার যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে মুক্ত কপারে পরিণত হবে। তার মানে এই যে কপার প্লাস এইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, সোডিয়াম প্লাস এইটা ইলেকট্রন গ্রহণ করবে, শুধু সোডিয়াম এইটা ইলেকট্রন গ্রহণ করবে না, কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, এবং সোডিয়াম প্লাস যদি রাখে তাহলে ওইটা একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হতে পারবে। তার মানে এই যে এইটা হচ্ছে জারক, এই যে কপার প্লাস আছে না, এটা জারক, এইটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই যে কপার প্লাস একটা জারক, সোডিয়াম প্লাস থাকবে, এটাও একটা জারক। যদি ম্যাগনেসিয়াম 2+ থাকে, এটাও জারক, কারণ সে হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে তোমার মুক্ত ম্যাগনেসিয়ামে পরিণত হতে পারবে, বুঝছো? ঠিক আছে। ওকে, এই যে এইটাতে দেখো SO3 2-, এটাতে সালফারের জার্মান কত? আচ্ছা, আমি জার্মান বের করাটা শিখিয়ে দিয়েছি। ফার্স্টে আসো, যদি কোনো মনে করে যে কার্বন ডাইঅক্সাইড, এটার কোনো হচ্ছে এখানে যৌগমূলক নাই, এখানে কোনো নাই, 2- or 2+, এগুলো কোনো কিছু নাই, না থাকলে এটা একটা মুক্ত যৌগ। এরকম যৌগের টোটাল জারণ মান 0 হয়, বুঝছো? এরকম যৌগের টোটাল জারণ মান 0 হয়, বাট এরকম যদি থাকে যৌগমূলক আকারে, তার মানে এইটার টোটাল জারণ মান হবে তার এখানে যতটুকু আদান দেওয়া আছে ওইটা। বুঝতে পারছো ব্যাপারটা?
সো তুমি কিসের জারণ মান বের করবা? সালফারের জারণ মান বের করবা। সালফারের জারণ মান বের করবা না, তুমি ধরবা সালফারের জারণ মান এক্স, এইটা ধরবা মনে মনে। এবারে আসো লিখবা এই যে টোটাল সালফার আছে না, এই টোটাল এটার টোটাল জারণ মান হবে -2। কী হবে? -2। তার হচ্ছে এখানে আদান যেটা থাকবে এইটা হবে তার টোটাল জারণ মান। তো তুমি দেখো সালফারেরটা এক্স ধরছো, এক্স প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2। এটা তো তোমার মনে থাকা লাগবে, এগুলো তো স্বাভাবিক জানা থাকতে হবে। সো অক্সিজেনের জারণ মান -2, 3টা অক্সিজেন আছে 3 দিয়ে গুণ দিলা ইকুয়াল টু হচ্ছে -2। এবার দেখো এক্স প্লাসে মাইনাসে -3 দুগুণা 6 ইকুয়াল টু -2, বা এক্স ইকুয়াল টু -2 আছে -6 প্লাস 6 হয়ে গেছে, সেখানে থাকবে +4। এক্স ইকুয়াল টু +4 আমরা ধরছিলাম সালফারের জারণ মান এক্স, তার মানে সালফারের জারণ মান এইটাতে, এই যৌগমূলকে সালফারের জারণ মান +4। বুঝছো? এভাবে বের করবা। দেখছো কীভাবে বের করছি? আরও বের করে আমি দেখাইতেছি। এটা তো করে ফেলছি এইমাত্র। এইটা দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেটে KMnO4, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে জারণ মান বের করার একটা আসবেই, এটা শিওর থাকো। সো জারণ মান বের করা শিখো, 1 মার্কস কমন পাইবা। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাতে ম্যাঙ্গানিজের জারণ মান বের করবা। সো আমরা বলছি এরকম যদি মুক্ত যৌগ থাকে এটা টোটাল জারণ মান 0, মানে এই যে টোটাল মুক্ত যৌগটা আছে না, এটা টোটাল জারণ মান 0। তুমি ম্যাঙ্গানিজের জারণ মান বের করবা, এটার জারণ মান ধরলা x। তাইলে দেখো এই যে পটাশিয়ামের জারণ মান কত? +1, এটা বসাইলা, প্লাস দিলা, ম্যাঙ্গানিজের জারণ মান x ধরছো, x প্লাস আরেকটা যৌগে গেছে এই জন্য, আরেকটা মূলে গেছে এই জন্য প্লাস দিছি। এইভাবে এগুলো দেয়। অক্সিজেন কত? -2 অক্সিজেনের জারণ মান। কয়টা অক্সিজেন আছে? 4টা অক্সিজেন, 4 দিয়ে গুণ দেওয়া ইকুয়াল টু 0। এবার দেখো +1 প্লাস এক্স প্লাসে মাইনাসে -4, মানে 4 দুগুণা 8 ইকুয়াল টু 0। সো এখানে কি আছে দেখো, +1 আর -8, এটা হিসাব করলে কি হবে? কি হবে দেখো, +1 এবং -8 এটা ইয়ে করলে কি হবে? -7 যোগ বিয়োগ করলে, তার মানে এখানে পাইবা x - 7 ইকুয়াল টু 0 और x ইজ ইকুয়াল টু +7। x ইজ ইকুয়াল টু +7 মানে ম্যাঙ্গানিজের জারণ মান +7। বুঝছো? বুঝছি আমরা। এই +7 নাই, আছে এই যে গ নাম্বারটা, 23-এর গ নাম্বারটা। বুঝতেছো ভাইয়ারা? বুঝার কথা। হ্যাঁ, পরে বলছে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান বের করবা। সো যেহেতু এটা মুক্ত যৌগ, তার মানে এই যে টোটাল পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ মান 0। সো আমরা বের করবো ক্রোমিয়ামের জারণ মান। সো যেইটার জারণ মান বের করবো ওইটাকে আমরা কি ধরবো? x ধরবো। সো পটাশিয়ামের জারণ মান +1, সাথে আছে কত? 2 দিয়ে গুণ দিছি, প্লাস ক্রোমিয়ামের জারণ মান x, ক্রোমিয়াম 2টা 2 দিয়ে গুণ দিলাম। অক্সিজেনের জারণ মান -2, 7টা অক্সিজেন আছে, তুমি 7 দিয়ে গুণ দিবা ইকুয়াল টু 0। দেখো এখানে 2 একে 2 মানে +2 এইভাবে দিলেও সমস্যা নাই। আর এখানে কত? x এ আর 2x প্লাসে মাইনাসে -7 দুগুণা 14 ইকুয়াল টু 0। সো এখানে তুমি কি পাইতেছো? 2x -14 আর 2 এ ক্যালকুলেট করলে আসবে -12 ইকুয়াল টু 0। পরে পাইবা 2x ইজ ইকুয়াল টু -12 গেলে +12 হবে, x ইজ ইকুয়াল টু হবে +12 ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ দিবা, +6 আসবে। এই যে এটা কিসের? x আমরা কি ধরছিলাম? ক্রোমিয়ামের জারণ মান x ধরছিলাম। সো ক্রোমিয়ামের জারণ মান +6। দেখছো ক্রোমিয়াম 2টা আছে এর জন্য 2 দিয়ে গুণ দিছি। তুমি কিন্তু এই ক্রোমিয়ামের জায়গায় শুধু x বসাইলে হইতো না, এখানে ক্রোমিয়াম 2টা আছে, x এর সাথে 2 গুণ দিতে হবে, এরকম করে করতে হবে, তাইলে পারফেক্ট আনসারটা আসবে। সো +6 আসছে না? +6 কই? এই যে এইটা। ইজি না ব্যাপারগুলো স্যার? অবভিয়াসলি ইজি। পরে আস, দেখছো শুধু জারণ মান। এবার পারবা না। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান কত? নাইট্রিক অ্যাসিডে হইতেছে HNO3, এখানে নাইট্রোজেনের জারণ মান বের করবা, তার মানে এটা টোটাল জারণ মান 0 ধরছি। হাইড্রোজেন +1, কারণ মুক্ত যৌগ এটা টোটাল মান 0 হবেই। হাইড্রোজেন +1, নাইট্রোজেনেরটা বের করবো, এটাকে x ধরলাম। অক্সিজেন 3টা আছে মানে -2 × 3 ইকুয়াল টু 0। সো দেখো x এখানে আছে তোমার +1, আচ্ছা 1টা দিতেছি আমি, আর প্লাসে মাইনাসে -3 দুগুণা 6, এখান থেকে পাইবা তুমি x - 5 ইকুয়াল টু 0। এই যে 1 আর -6 ক্যালকুলেট করলে x - 5 হয়, তাহলে x ইকুয়াল টু পাইতেছি +5। কি পাইতেছি? +5 আছে। দেখো নাম্বার নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান হইতেছে +5, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ মান +5। কোন যৌগটিতে সালফারের জারণ মান +4? আচ্ছা এখানে হচ্ছে কোন যৌগটিতে সালফারের জারণ মান +4 এটা বের করবা। সো আমরা যদি একটু দেখি
এটাতে দেখি কত, গ নাম্বারে H2S। এটাতে আমি বুঝতেছি, আমি তো জানি কোনটাতে কত, তাও দেখাই দিতেছি। তাইলে এটা টোটাল মান টোটাল জারণ মান 0, এটা টোটাল জারণ মান কত ধরবা 0। সো আমরা সালফারের জারণ মান বের করবো। কার জারণ মান? সালফার। তো সালফারেরটা x ধরলাম। আচ্ছা, এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের জারণ মান +1, দুইটা আছে 2 দিয়ে গুণ প্লাস x। এখান থেকে দেখো x = আসবে 2 একে 2, 2 একে 2 প্লাস x = 0, তার মানে এখান থেকে x = -2 পাইব। তাইলে হবে এখানে সালফারের জারণ মান +4 বের হয়েছে, হয় নাই? তাইলে কি করবা তুমি হচ্ছে, এবার আমরা আরেকটা টেস্ট করি, যেমন ধরো এইটা দেখি, এটা দেখি K2SO3, এটা টোটাল জারণ মান 0। পটাশিয়াম +1, দুইটা আছে 2 দিয়ে গুণ, সালফারের x ধরলাম, অক্সিজেন 3টা আছে, তার মানে -2 × 3 = 0। সো দেখো 2 একে 2 প্লাস x প্লাসে মাইনাসে -3 × 6 = 0। সেখান থেকে দেখো 2 আর -6 হিসাব করলে পাবো x - 4, 6 থেকে 2 গেলে কি 4, মাইনাস আছে মাইনাস দিলাম = 0। ক্যালকুলেট করলে x = +4 আসতেছে, তার মানে এইটাতে সালফারের জারণ মান আসতেছে +4। বাকিগুলো হিসাব করে দেখবা +4 আসবে না সালফারের জারণ মান। সো একমাত্র খ নাম্বারেই সালফারের জারণ মান +4 আসছে। এই যে পটাশিয়াম, এইটাতে কোন অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2? আচ্ছা, কোন অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2? তুমি হিসাব করে দেখো কোনটাতে -1/2। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটাতে টেস্ট করো, এভাবে প্রতিটা টেস্ট করবা যদি না বুঝো আর কি জিনিসটা। তো এটা টোটাল জারণ মান 0, আমরা জানি ক্যালসিয়ামের জারণ মান +2, অক্সিজেনেরটা বের করবো, অক্সিজেনেরটা x দিলাম = 0, তাহলে x = আসবে -2। তার মানে এইটাতে অক্সিজেনের জারণ মান আসছে -2, বাট আমাদের বলছে কোন অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2, কোন অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1/2। সো দেখো এবার তুমি খ নাম্বারটা দেখো, এটাতে আসবে হচ্ছে তোমার কত, এটাতে আসবে -1 যদি ভুল না করে থাকি, হিসাব করে দেখো। সো এবার গ নাম্বারটা করি, এই যে রুবিডিয়াম ডাইঅক্সাইড, এটাতে দেখো এই যে রুবিডিয়াম, এটার জারণ মান +1, অক্সিজেনেরটা বের করতেছি। সো অক্সিজেনকে x ধরলাম, 2 আছে 2 দিয়ে গুণ = 0, টোটাল মৌলের জারণ মান তো 0 টোটাল যৌগের। সো এখানে পাইলাম 2x, এই যে +1 ওই পাশে গেলে হবে -1, তাইলে x = হবে -1/2। দুইটা এখানে ভাগ হয়ে গেছে। একমাত্র গ নাম্বারে হচ্ছে অক্সিজেনের জারণ মান -1/2। বুঝছো? ঠিক আছে। CH3 যৌগে কার্বনের জারণ সংখ্যা কত? দেখো এই যে CH3, এটাতে কার্বনের জারণ সংখ্যা কত? এটা টোটাল জারণ মান 0। এমনিতে কার্বনের বলছে না, কার্বনের জারণ সংখ্যা, তাইলে এটার জারণ সংখ্যা ধরলাম x, প্লাস হাইড্রোজেন +1 দিলা 1, হ্যাঁ, তারপর হচ্ছে প্লাস ক্লোরিন 3টা আছে, ক্লোরিনের জারণ মান -1 আর 3 আছে, 3 দিয়ে গুণ দিলে = 0। সো x = কত আসতেছে, এগুলো তোমরা নিজে পারার কথা। +1 -3 = 0, সো আসবে x, এখানে এসে করলে পাইবা -2 = 0 বা x পাইবা +2। এইটাতে কার্বনের জারণ মান কত? +2। বুঝছি আমরা? ঠিক আছে। আর জারণ মান রিলেটেড থাকলে আমি করাবো না, তোমরা কইরো। এই যে আরেকটা আছে, এটা একটু কঠিন, এটা করে দেই। আচ্ছা, বলছে কপার অ্যামোনিয়াম সালফেট, এটা কি? এই যে এটার নাম আমি নিজেও জানি না, জানি বাট বলছি না। ওকে, এই যে কপারের জারণ সংখ্যা কত? আচ্ছা দেখো, এই যে কপার, পরে আছে অ্যামোনিয়া আছে 4টা, তারপরে আছে তোমার SO4, এইটার হচ্ছে কত, এইটার জারণ মান, এখানে কপারের জারণ মান বের করবা। সো এই টোটালটার জারণ মান তো 0। তোমাকে জানতে হবে, আমরা একটু আগে দেখছি সালফেটের এখানে 2- থাকে, সহজভাবে করলে নয়তো অনেক লম্বা হয়ে যাবে। সালফারের এই যে সালফেট, এটার যৌগমূলক, এটার আদান 2-, তার মানে এই সালফেটের টোটাল জারণ মান হইতেছে -2। এই যে অ্যামোনিয়া NH3 এর জারণ মান হচ্ছে 0, এবং NH4 যদি থাকতো, NH4 আমরা জানি অ্যামোনিয়ামের হচ্ছে +1 থাকে, তাইলে NH4 থাকলে ওইটার জারণ মান হইতো +1, যেহেতু অ্যামোনিয়ার 0। সো তুমি দেখো আমরা কপারের বের করবো, সো কপারেরটাকে x ধরলাম, এই টোটাল অ্যামোনিয়ার জারণ মান 0, 4টা আছে 4 দিয়ে গুণ,
পরে দেখো এখানে ব্র্যাকেট ট্র্যাকেট এগুলো কোনো কাজে আসে না, না দিলেও হবে। প্লাস সালফেট, এটা যার মান কত -2, সো তুমি এখানে -2 দাও ইকুয়াল টু 0। সো এটা তো 0 এমনিতেই আসতেছে, এক্স প্লাসে মাইনাসে -2 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু +2, মানে এখানে কপারের যার মান কত +2, ও নাম্বার। দেখছো ইজি না ব্যাপারটা? ইজি। সোডিয়াম, হাইড্রোজেন ও লিথিয়াম, অ্যালুমিনিয়াম, ওকে, এই হাইড্রোজেনে এগুলাতে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত বের করবো? আচ্ছা দেখো, এই যে সোডিয়াম হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড না এটা কি NaH। আচ্ছা এটাতে তুমি হাইড্রোজেনের জারণ সংখ্যা বের করবা। সো দেখো তুমি এটাতে এই টোটাল এইটার জারণ মান 0, সোডিয়ামের জারণ মান +1, হাইড্রোজেনেরটা বের করতেছি, হাইড্রোজেনের হচ্ছে আমরা ধরলাম x ইকুয়াল টু 0, সো এখান থেকে পাবো x ইকুয়াল টু +1টা এখানে গেলে -1। সো এইগুলাতে এইটাতে আমরা হাইড্রোজেনের জারণ মান কত পাইছি? -1। দেখো এমনিতে জানি আমরা হাইড্রোজেনের জারণ মান +1, বাট এইগুলাতে সোডিয়াম, তারপর হচ্ছে এই যে এই যৌগগুলা, এইগুলাতে তোমার হইতেছে হাইড্রোজেনের জারণ মান কত থাকে জানো? এইগুলাতে তোমার হাইড্রোজেনের জারণ মান থাকে হচ্ছে -1। হ্যাঁ, CH2, এই যে এই যৌগগুলো আছে না, এগুলাতে হাইড্রোজেনের জারণ মান -1 থাকে। এইটা তো বের করলে দেখবা হাইড্রোজেনের জারণ মান -1 আসতেছে, সো -1 আনসার। বুঝছো? একটু চালাক হইতে হবে। হ্যাঁ, এইবারে আসো। এবার আমরা ইজি পার্টে চলে আসছি। কীভাবে বুঝলাম ইজি পার্টে চলে আসছি? সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটা স্যার? সংযোজন বিক্রিয়া কোনটা? আমি বলছি না যে এক বা একাধিক মৌল বা যৌগ একসাথে বিক্রিয়া করে যদি একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তখন ওইটা সংযোজন বিক্রিয়া। সো এখানে দেখো গ নাম্বারে আছে হাইড্রোজেন এবং ক্লোরিন, এই দুইটা একসাথে মিলিত হইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। দেখো এক বা একাধিক বিক্রিয়ক আছে, মানে দুইটা বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে মাত্র একটা উৎপাদ উৎপন্ন করছে। সো এইরকম বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া, এটা সংযোজন বিক্রিয়া। বুঝছো? আর বিয়োজন কোনটা? যদি হচ্ছে মনে করো ওই যে ক্যালসিয়াম কার্বনেট একটা মাত্র বিক্রিয়ক থাকে এবং ওইটা ভেঙে এক বা একাধিক উৎপাদ উৎপন্ন হয়, ওইটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। মনে থাকবে কি? এগুলো তো ভাইয়া পড়াইছি। তার মানে দেখো একটা বিক্রিয়ক থেকে যদি একাধিক উৎপাদ উৎপন্ন হয় ওইটা বিয়োজন বিক্রিয়া, আর একাধিক বিক্রিয়ক থেকে যদি একটা মাত্র উৎপাদ উৎপন্ন হয় ওইটা সংযোজন বিক্রিয়া। সো এইটাতে দেখো গ নাম্বারটা হাইড্রোজেন আর ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে একটা মাত্র উৎপাদ, এইটা সংযোজন বিক্রিয়া। আর খ নাম্বার যেটা দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট, এটা জিঙ্ক সালফেট প্লাস কপার উৎপন্ন হয়েছে। দেখো এইটা কীরকম বিক্রিয়া জানো? যে জিঙ্ক অধিক সক্রিয়, এটা এই যে কপার সালফেটের কপারকে সরাইয়া কপারের জায়গায় বসছে এবং কপারটা মুক্ত হয়ে জিঙ্কের জায়গায় বসছে। সো এরকম বিক্রিয়াকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া, একটা আরেকটাকে প্রতিস্থাপন করে ফেলছে। সো এটা মনে রাখবা, এইটা আসলে দিবা, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। কোন নাম্বার যেটা, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। একটা বিক্রিয়ক থেকে একাধিক উৎপাদ উৎপন্ন হয়েছে। এইটা কি? এটা দহন বিক্রিয়া। অক্সিজেনের সাহায্যে কোনো কিছুকে পুড়াইলে দহন বিক্রিয়া। সো অক্সিজেনের উপস্থিতিতে মিথেনকে পুড়াইছে, তার মানে এটা দহন। তার মানে দেখো গ নাম্বারটা হচ্ছে দহন বিক্রিয়া, আর এইটা হচ্ছে সংযোজন বিক্রিয়া 3 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, 1 নাম্বারটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। একটা এমসিকিউ দেখে আমরা 4টা এমসিকিউ শিখছি, দেখছো? বিয়োজন বিক্রিয়া কোনটা? আমরা জানি বিক্রিয়ক একটা থাকবে বাট একাধিক উৎপাদ উৎপন্ন হবে। সো এখানে এরকম কাহিনী কই করছে? সবগুলাতে দেখো বিক্রিয়কে অনেকগুলা জিনিস আছে। ক নাম্বারটাতে জাস্ট আছে এই যে PCl5 পটাশিয়াম পেন্টাক্লোরাইড, এটাকে তাপ দিয়া PCl3 প্লাস Cl2 করছে। একটা মাত্র বিক্রিয়ক থেকে একাধিক উৎপাদ উৎপন্ন হয়েছে, তার মানে এইটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। সো আনসার ক নাম্বারটা। বুঝাইতে পারতেছি ভাইয়া? বলো ভাইয়া, কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, সালফারের দহন বিক্রিয়া কি উৎপন্ন হয়? আচ্ছা, সালফারের দহন বিক্রিয়া মানে সালফারকে অক্সিজেনের সাহায্যে পুড়াইবা। তো সালফার আর অক্সিজেন উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। এখানে সালফার ডাইঅক্সাইড আছে নাই, বাট এই সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে তখন হচ্ছে তোমার এরকম, মনে করো 2 সালফার ডাইঅক্সাইড এখানে বিক্রিয়া করতে হয়, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে।
এই বিক্রিয়াগুলো তো আমরা পড়ছি আগে। সো এখানে সালফারের দহন বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, বুঝছো? তা সালফারের দহন বিক্রিয়ায় এই কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, পানি এগুলো উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে। সালফার থেকে তো সালফার রিলেটেড কোনো কিছুই হবে, তো সহজেই এটা বলে দিতে পারবা যে সালফারের দহন বিক্রিয়ায় সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। আর শুধু এমনিতেই ফার্স্টে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, বাট অতিরিক্ত অক্সিজেন পাইলে তখন সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। বুঝাইতে পারতেছি? বুঝছো? ঠিক আছে। আমি কি দ্রুতই আগাইতেছি, বুঝছো? ক্লাস শেষ করে ফাইনাল খেলাটা দেখবো, এর জন্য দ্রুত আগাইতেছি, বাট আশা করি বুঝতেছো। আচ্ছা, আমি ঠান্ডা মাথায় নেই ক্লাসটা, খেলার জায়গায় খেলা আছে, ইন্ডিয়া হারবে মেবি, জানি না। আচ্ছা দেখো, কোনগুলো প্রশমন বিক্রিয়ার উৎপাদ? আচ্ছা আমরা জানি প্রশমন বিক্রিয়া কি, অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ প্লাস পানি উৎপন্ন করে, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটার নাম হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা কি? প্রশমন বিক্রিয়া। সো স্যার, এখানে উৎপাদে লবণ প্লাস পানি পাইলে আমরা বুঝবো এটা প্রশমন বিক্রিয়ার উৎপাদ, বুঝছো? সো প্রশমন বিক্রিয়া এইটাতে লবণ প্লাস পানি আছে নাই? না, এটা তো ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হয় নাই। সোডিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, এখানে অ্যাসিড আছে, সো এখানে লবণ প্লাস পানি নেই, এটাও ক্রস। এটাতে দেখো ক্ষার আছে, এটাও ক্রস। বাট খ নাম্বারে দেখো সোডিয়াম ক্লোরাইড আছে, এটা লবণ, পানি তো আছেই। তার মানে এইটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার উৎপাদ, লবণ প্লাস পানি। তার মানে এইটাই হচ্ছে আনসার। এবং আমরা সবাই জানি এই বিক্রিয়াটা কীভাবে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে, এইটা কিন্তু প্রশমন বিক্রিয়া, এবং এটার উৎপাদ এই যে লবণ প্লাস পানি। সো খ নাম্বারটা আনসার, বুঝছো? ওকে। নিচের কোনটিতে জারণ বিজারণ ঘটে? আচ্ছা, জারণ বিজারণ ঘটে আমরা জানি জারণ বিজারণ ঘটে 4টা বিক্রিয়াতে। রেডক্স, মনে রাখবা যে রেডক্স বিক্রিয়া ঘটে 4টাতে। একটা হচ্ছে সংযোজন, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন প্লাস দহন। এই 4টা বিক্রিয়াতে হচ্ছে তোমার এই 4টা বিক্রিয়া রেডক্স বা জারণ বিজারণ ঘটে এই 4টাতে। সংযোজনে ঘটে, বিয়োজনে ঘটে, প্রতিস্থাপনে ঘটে, দহনে ঘটে। আর নন রেডক্স মানে জারণ বিজারণ ঘটে না, জারণ বিজারণ ঘটে না তোমার এইগুলাতে। বাকি যা আছে আর্দ্র বিশ্লেষণ, পানি বিশ্লেষণ, হ্যাঁ, অধক্ষেপণ, প্রশমন, আরও আছে পানি বিশ্লেষণ। সো এইগুলাতে তোমার কি হয় না, এইগুলা নন রেডক্স, মানে এগুলাতে জারণ বিজারণ ঘটে না, মনে থাকবে। সো এখানে দেখো কোন বিক্রিয়াটিতে জারণ বিজারণ ঘটে? দহনে ঘটে। সো এখানে দহন বিক্রিয়া আছে, দহনে ঘটে। আর নন রেডক্স জারণ বিজারণ ঘটে না পানি যোজনে, এখানে পানি যোজন আছে, পানি যোজনে, প্রশমনে, অধক্ষেপণে, আর্দ্র বিশ্লেষণে। যে এই বাকিগুলো হচ্ছে নন রেডক্স, একমাত্র ক নাম্বারটা দহন বিক্রিয়া যেটা, এটা রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া। বুঝছো? এখান থেকে তো বুঝতেছো, এখান থেকে তুমি 8টা এমসিকিউ শিখলা। তোমার বই এরকম 8টা এমসিকিউ আছে, এটা আমি একটা নিছি, একটা নিয়ে 8টা শিখিয়ে দিয়েছি। বুঝছো? এইভাবে শিখবা। এই যে এটা মনে রাখলে পারবা না, অবভিয়াসলি পারবা। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস এ, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস এ বিক্রিয়া করে উৎপন্ন করছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি। এ যৌগটি আবার এক্সের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট লবণটি উৎপন্ন করে। এক্সের প্রক্রিয়াটি কি? এক্সের প্রক্রিয়াটা কি? আচ্ছা, এক্সের প্রক্রিয়াটা কি বের করবা? আমরা জানি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, এটা তো তোমাকে জানতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার হচ্ছে এইটা উৎপন্ন করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। এখানে 3টা দিতে হয়, কারণ ক্লোরিন 3টা আছে, 3টা দিতে হয়। দিলে এখানে সব সমতা হয়ে যায়। দেখো হাইড্রোজেন আছে 3টা, আর এখানে আছে হাইড্রোজেন 3টা, 6টা, প্লাস অক্সিজেন আছে 3টা, এটার সামনে 3 দিতে হয়। সমতা করলে এরকম হয় আর কি। সো এখানে এ যৌগটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এ যৌগটা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এক্সের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট উৎপন্ন করে। এইবার আমরা জানি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা,
এটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে এই যে কয়েকটা বিক্রিয়া মাথার মধ্যে থাকতে হবে, এগুলো প্র্যাকটিস করতে করতে এমনিতে আমার সামনে চলে আসলো কেন, আমি বুঝলাম কীভাবে, কারণ এগুলো আমি অনেকবার করছি। এভাবে করলে মাথায় চলে আসবে। সো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই যে অ্যালুমিনিয়াম সালফেট এটা উৎপন্ন করে। বুঝছো, সম্পূর্ণ বিক্রিয়া এখানে দেখানোর প্রয়োজন নাই, এটা মনে রাখো সালফিউরিক অ্যাসিড। তাইলে এটার প্রকৃতি কি, এটা অম্লীয়। এখানে যে এক্স এর কথা বলছে, এক্স এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে এইটা, এই এক্সটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অম্লীয়। বুঝছো, ঠিক আছে। আচ্ছা, ওই যে এখানে দর্শক আয়ন কোনগুলা, সো আমি দেখাই। জারণ বিজারণের যে 1+ সিকিউ সলভিং ক্লাস করাইছি এসএসসি 23-এর জন্য, ওইটাও ওইটা দেখলেও কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। সিকিউ সলভিং ক্লাস যেটা এই চ্যাপ্টারের 1+ সিকিউ সলভিং, এটাও দেখো। আর ফাইনাল ডিভিশন কোর্সে থাকলে তো আর কোনো কিছু লাগতেছে না। ওকে, এই যে এজি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, এই যে। সো এই বিক্রিয়ায় দর্শক আয়নের ক্ষেত্রে কোনটি সঠিক? আচ্ছা, দর্শক আয়ন হইতেছে এইগুলা যেগুলার উৎপাদে যার মান যেটা, বিক্রিয়কের যার মান সেম, বিক্রিয়কের উৎপাদে যার মান সেম, যার মানের কোনো চেঞ্জ হয় না, এগুলা দর্শক আয়ন। এগুলা শুধু খাড়াই দেখে, কোনো কিছুতে কাজে আসে না। যেমন ধরো আমি যদি বলি এটাতে তোমার হচ্ছে তোমার কি স্যার, এটাতে ইয়ের জার্মান মান কি, এটাই যে সোডিয়াম নাইট্রেট, এটা এখানে জার্মান -1, সোডিয়াম প্লাস যেটা এখানে সোডিয়ামের জার্মান +1, এখানে আসো সোডিয়ামের জার্মান +1, নাইট্রেটের -1। এগুলা জার্মান চেঞ্জ হয়েছে না, তার মানে এগুলো হচ্ছে দর্শক আয়ন। দর্শক আয়ন হিসেবে কোনটা কাজ করে? সোডিয়াম আয়ন ও নাইট্রোজেন আয়ন, কোন নাম্বারটা? এটা দেখো 2FeCl2 প্লাস Cl2 বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? 2FeCl3। বিক্রিয়াটিতে দর্শক আয়ন কয়টা? দর্শক আয়ন কয়টা বলো? দর্শক আয়ন হইতেছে এইটা স্যার, দর্শক আয়ন হইতেছে যেগুলোর ভৌত অবস্থা সেম থাকে, মানে বিক্রিয়কের উৎপাদে ভৌত অবস্থা সেম থাকে, এইগুলো হচ্ছে দর্শক আয়ন। এইটাতে দর্শক আয়ন কয়টা আছে বলো? এই যে এইটাতে দর্শক আয়ন কয়টা আছে? এটাতে তোমার দর্শক আয়ন দুইটাই আছে, কারণ এগুলার ইয়ে চেঞ্জ হয় না, ফেরাস আর ক্লোরিন দুইটাই হবে, দুইটাই। এগুলার ভৌত অবস্থা চেঞ্জ হয় না, দুইটা। ঠিক আছে, পরে আসো। দর্শক আয়ন না আসারই সম্ভাবনা আছে, না আসতে পারে, কারণ এই বছরে আসছে, সামনের বছরে না আসতে পারে। আচ্ছা, এই বিক্রিয়াটা কোন শ্রেণীর? দেখো, সিলিকন টেট্রাক্লোরাইড 4 অণু পানির সাথে বিক্রিয়া করে তোমার সিলিকন হাইড্রোক্সাইড আর এটা উৎপন্ন হচ্ছে। এইটা কোন শ্রেণীর? আমরা জানি কোনো যৌগের সাথে যদি পানি বিক্রিয়া করে ভিন্নধর্মী নতুন নতুন যৌগ সৃষ্টি করে, তাইলে এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এটাকে কি বলে? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আমি যদি কোনো ভুল করে না থাকি, এটাকে বললে তোমার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। পানি যদি বিক্রিয়া করে কোনো যৌগের সাথে নতুন নতুন যৌগ উৎপন্ন করে, তখন আর্দ্র বিশ্লেষণ। বাট মনে করো পানি যদি কোনোটার সাথে কেলাস আকারে যুক্ত হয়, যেমন ধরো এইটার সাথে এইভাবে হয় 5H2 ব্লু ভিট্রিয়ল না সামথিং, এইগুলো হচ্ছে পানি যোজন। এখানে দেখো এটা এবং এটা মিলে নতুন যৌগ না, বরং এটার কেলাসের সঙ্গে পানি যুক্ত হয়েছে। সো এটা হচ্ছে পানি যোজন, আর এইগুলা সম্পূর্ণ নতুন যৌগ উৎপন্ন করে যদি পানি অন্য কোনোটার সাথে বিক্রিয়া করে, ওইটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। দর্শক আয়ন অনুপস্থিত কোন বিক্রিয়ায়? প্রতিস্থাপন বিক্রিয়ায় দর্শক আয়ন থাকে না, মনে রাখবা। প্রতিস্থাপন বিক্রিয়ায় দর্শক আয়ন থাকে না। কিসে থাকে না? প্রতিস্থাপনে। প্রতিস্থাপন বিক্রিয়ায় দর্শক আয়ন অনুপস্থিত। কোনটি মরিচার সংকেত? মরিচার সংকেত হচ্ছে Fe2O3NH2O। পানির সংখ্যাটা হচ্ছে N সংখ্যক। সো এইটা হচ্ছে ফেরিক অক্সাইড N সংখ্যক পানি, এটা হচ্ছে মরিচার সংকেত।
মনে রাখবা এটা ক নাম্বারেও আসে, এটা হচ্ছে মরিচা Fe2O3NH2। মৌমাছির কামড়ের স্থানে নিচের কোনটি ব্যবহার করা যেতে পারে? মৌমাছির কামড়ের স্থানে মৌমাছি কামড় মারলে এখানে অ্যাসিডিটি সৃষ্টি হয়। কী সৃষ্টি হয়? অ্যাসিডিটি। এই জন্য জ্বালা পোড়া করে। সো আমরা মৌমাছি কামড় দিলে চুন ব্যবহার করি, ক্ষার ব্যবহার করি, যাতে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে নিরপেক্ষ যৌগ লবণ প্লাস পানি উৎপন্ন হয়, মানে ব্যথাটা প্রশমিত হয়, অ্যাসিডিটিটা দূর হয়। সো মৌমাছি কামড় দিলে এখানে ক্ষার হিসেবে কলিচুন ব্যবহার করে। এই যে ভিনেগার, এটা অ্যাসিড, এটা ব্যবহার করতে পারবো না। পানি ব্যবহার করলে তো কাজ আসবে না, খাবার লবণ এগুলা নিরপেক্ষ, এগুলা ব্যবহার করলে কোনো কিছু হবে না। আমাদেরকে এমন কিছু ব্যবহার করতে হবে যেটা এই অ্যাসিডিটিটাকে শেষ করে। সো আমরা ব্যবহার করব কলিচুন। কি ব্যবহার করব? কলিচুন। আচ্ছা, কোনটি ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য? ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য হচ্ছে মরিচা রোধ করা আর ধাতুর ক্ষয় রোধ করা। ইলেকট্রোপ্লেটিং কি? কোনো হচ্ছে বেশি সক্রিয় ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। আর ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য হইতেছে মরিচা ধরতো না বা ধাতুর ক্ষয়টা রোধ হইতো। এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্য। আর একটা ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং। মনে রাখবা, জিঙ্কের প্রলেপ দিলে হচ্ছে গ্যালভানাইজিং। জিঙ্কের প্রলেপ দিলে হচ্ছে গ্যালভানাইজিং। টিনের প্রলেপ দিলে হয় এটাকে বলে টিন প্লেটিং। আর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যদি যে কোনোটার হচ্ছে প্রলেপ দেওয়া, এটাকে বলে ইলেকট্রোপ্লেটিং। সো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলে গ্যালভানাইজিং। টিনের প্রলেপ দেওয়াকে বলে টিন প্লেটিং। মনে রাখবে এগুলা। বর্ষাকালে বাড়ির সাথে পিচ্ছিলতা দূর করতে আমরা বালি দিই সিলিকন ডাইঅক্সাইড। ও নাম্বারটা। বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বিক্রিয়ার হারের একক। এই যে ও নাম্বারটা। সিরকাতে কোন উপাদানটি বিদ্যমান? সিরকাতে থাকে ইথানোয়িক অ্যাসিড। কি থাকে? ইথানোয়িক অ্যাসিড। আমরা সবাই জানি ইথানোয়িক অ্যাসিড যেটা CH3COOH। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ হইতেছে তোমার কি? জলীয় দ্রবণকে সিরকা বলে। সো ইথানোয়িক অ্যাসিড থাকে সিরকাতে। সিরকা বা ভিনেগারে কি জিনিস? ইথানোয়িক অ্যাসিড থাকে। এখানে চিত্রটা অনুপস্থিত। চিত্রে বিসি রেখা দ্বারা কোনটি বুঝায়? চিত্রটা মেবি এরকম ছিল, এরকম। এইখানে এই পয়েন্টটা বি এবং এই পয়েন্টটা সি ছিল। সো এই বিসি রেখার দ্বারা সাম্য অবস্থা বুঝায়। কি বুঝায়? সাম্য অবস্থা। লাসাতেলিয়ার নীতির সাম্য অবস্থাটা আমরা দেখছিলাম। সো বিক্রিয়া সাম্য অবস্থা বুঝায়। চিত্রটা মিসিং, এখানে তুলি নাই। সো এটা তুমি করবা, বুঝবা। উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় উৎপাদের পরিমাণ নিচের কোন নীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়? লাসাতেলিয়ার নীতি দ্বারা। আমরা লাসাতেলিয়ার নীতি সবাই জানি। লাসাতেলিয়ার নীতি দ্বারা তোমার হচ্ছে উৎপাদের পরিমাণটা নিয়ন্ত্রিত হয়। লাসাতেলিয়ার নীতি। হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক কোনটা? হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক হইতেছে আয়রন। আমরা জানি। তারপর যে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস মেবি, যদি ভুল না করে থাকি। সো হেবার প্রণালীতে উৎপাদক হইতেছে তোমার আয়রন, এবং এইখানে কত জুল তাপ শক্তি উৎপন্ন হয় জানো? 92 কিলো জুল। হেবার প্রণালীতে যে অ্যামোনিয়া উৎপন্ন করে ওইটার ডেলেজ হইতেছে -92 কিলো জুল। এটাও আসলে দিও তোমরা তো ওই যে তাপ উৎপাদী বিক্রিয়ার ওইখানে আছে এটা। কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান? আচ্ছা, চাপের প্রভাব থাকতে হইলে এই যে আমরা দেখাই উৎপাদের মূল সংখ্যা, বিক্রিয়কের টোটাল মূল, বিক্রিয়কের টোটাল মূল আর উৎপাদের টোটাল মূল বের করবা। তবে গ্যাসীয় যেগুলো আছে ওইগুলার বের করবা। গ্যাসীয় না হইলে ওইটা কাউন্টেবল না। সো বিক্রিয়কের টোটাল মূল আর উৎপাদের টোটাল মূল যদি সমান হয়ে যায়, যদি সমান না হয় তখন হচ্ছে তোমার ওই যে চাপের প্রভাব আছে। এই দুইটা যদি সমান না হয়, তখন চাপের প্রভাব থাকবে। আর যদি সমান হয়ে যায় চাপের প্রভাব থাকবে না। সো কোনটাতে চাপের প্রভাব আছে এটা দেখো। এইটার সামনে 1 মোল আছে, এটার সামনে 1 মোল আছে, এটার সামনে কোনো কিছু নাই, মানে 1 মোল আছে আর কি। সো এটাতে বিক্রিয়কে 1 মোল, উৎপাদে 1 মোল, তাইলে এটাতে কি চাপের প্রভাব আছে? নাই। এইখানে দেখো নাইট্রোজেনের সামনে কি আছে? কোনো কিছু নাই, তার মানে এখানে 1 মোল নাইট্রোজেন আছে। অক্সিজেনের সামনে কোনো কিছু নাই, মানে 1 মোল অক্সিজেন আছে। টোটাল কত? 2
আর উৎপাদে 2 মোল নাইট্রোজেন অক্সাইড, তাহলে উৎপাদে হয়ে গেছে 2 মোল, সমান হয়ে গেছে, চাপের প্রভাব নাই। সো এইটাতেও সেম নাই, দেখবা বিক্রিয়কের মূল আর উৎপাদের মূল সমান, এটাতে আছে। দেখো এখানে বিক্রিয়কে 3 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড, 1 মোল পানি, টোটাল কয় মোল হইল 4 মোল। উৎপাদে আছে 2 মোল নাইট্রিক অ্যাসিড প্লাস 1 মোল নাইট্রোজেন মনোক্সাইড, তাহলে 2 মোল নাইট্রিক অ্যাসিড 1 মোল, এটা যোগ করলে হয় 3। দেখো এটার বিক্রিয়কে মূল 4টা আর উৎপাদে মূল 3টা, সমান নয়, তার মানে এইটাতে চাপের প্রভাব বিদ্যমান। গ নাম্বারটা আনসার। বুঝছো কীভাবে করছি? এইভাবে যতটা এমসিকিউ আসবে প্রতিটা পারবা। এইভাবে জিনিসটা রিয়েলাইজ করে তারপর করতে হবে। পরে আসো, হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া কি ঘটে? হাইড্রোজেন সালফাইড H2S, এটার সাথে ক্লোরিনের বিক্রিয়া কি ঘটে বলো? এটা কি? হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন, এই বিক্রিয়া কি ঘটে রে? এটা তোমার হচ্ছে কি ঘটে? প্রতিস্থাপন হয়। এটাতে কি উৎপন্ন হবে? প্রতিস্থাপন হয়, আমরা জানি। আর সংযোজন হয় না, এই বিক্রিয়া সংযোজন না, এটা জারণ বিজারণ, ঠিক আছে। প্রতিস্থাপন প্লাস জারণ বিজারণ 1 নাম্বারটা, এই যে প্রতিস্থাপন প্লাস জারণ বিজারণ 1 ও 2 আনসার। হাইড্রোজেন সালফাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় জারণ বিজারণ আর প্রতিস্থাপন হয়। এটা দেখো SN প্লাস Cl2 বিক্রিয়া করে উৎপন্ন করছে SnCl2। এই বিক্রিয়াটাতে SN জারিত হয়েছে। আচ্ছা, SN এর এইখানে জারণ মান 0, ক্লোরিনের এই যে বিক্রিয়কের জারণ মান 0, কারণ মুক্ত অবস্থায় আছে। উৎপাদে গিয়ে SN এর জারণ মান তুমি হিসাব কাউন্ট করলে দেখবা 12 হইবে +1, এখানে ক্লোরিনের জারণ মান -1, সরি এটাতে +2 বের হবে SN এর জারণ মান। সো তুমি দেখো স্যার, এই যে টিন, যেটা টিনের বিক্রিয়কে জারণ মান ছিল 0, উৎপাদে গিয়ে হয়েছে +2, তার মানে সেই ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করলে হয় জারণ, মানে জারিত হয়েছে। কি হয়েছে? জারিত হয়েছে, তার মানে SN জারিত হয়েছে, ঠিক আছে। যদি বলতো SN জারক, তাইলে আবার বল, জারক হইলে সে যে গ্রহণ করে সে জারক, জারিত হওয়া আর জারক এক কথা না, বুঝছো? SN এ ত্যাগ করছে, এর জন্য SN জারিত হয়েছে, আর SN বিজারক, বুঝছো? ওকে, তাহলে SN জারিত হয়েছে, ঠিক আছে। SN জারিত হইলে ক্লোরিন বিজারিত হয়েছে, সেম কথা। ক্লোরিনের 0 ছিল, এখানে -1 হয়েছে, তার মানে সেই ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সে বিজারিত হয়েছে। এটা সঠিক। দাতব মৌলটি অবস্থান্তর মৌল। দাতব মৌল কোনটা এখানে বলো? এখানে তোমার দাতব মৌল হচ্ছে SN না, এইটা অবস্থান্তর মৌল না। 1 আর 2 আনসার, পরে আসো, আমরা শেষের দিকে চলে আসছি, আর মাত্র কয়েকটা এমসিকিউ আছে, শেষ করি। এই যে PCl5 থেকে তোমার উৎপন্ন হয়েছে PCl3 প্লাস ক্লোরিন, এটা ডেলএইচ হইতেছে +90 কিলোজুল, তার মানে ডেলএইচ যেহেতু পজিটিভ, তাহলে এটা তাপহারী। আচ্ছা, এই যে বিক্রিয়াটা বলছে, এই বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবা। কি করবা? উৎপাদের পরিমাণ বাড়াইতে হবে। উৎপাদের পরিমাণ আমরা জানি তাপহারী বিক্রিয়ায়, এটা যেহেতু তাপহারী, তুমি সহজভাবে বুঝবা বিক্রিয়ার দিক কোন দিকে যাবে। তুমি লিখবা ডেলএইচ ইন্টু তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাস, ইকুয়াল টু বিক্রিয়ার দিক। এটা একটু মনে রাখবা, সহজে বুঝাই এমসিকিউতে। বিক্রিয়ার দিক ডেলএইচ ইন্টু তাপমাত্রা বৃদ্ধি অথবা হ্রাস ইকুয়াল টু বিক্রিয়ার দিক। সো এটার ডেলএইচ কি স্যার? পজিটিভ, তাহলে ডেলএইচ পজিটিভ। এবার মনে করো আমি যদি সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বৃদ্ধি মানে কি স্যার? পজিটিভ করছি, পজিটিভে আসে পজিটিভ, তার মানে পজিটিভ মানে হচ্ছে সামনের দিকে, বিক্রিয়াটা উৎপাদের দিকে যাবে, মানে সামনের দিকে যাবে, সব মুখোমুখি হবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। দেখছো? এবং ডেলএইচ এর মান তো পজিটিভ। এইবার যদি এইটাতে আমরা সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করি, তাপমাত্রা হ্রাস করা মানে মাইনাস করছি, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস মানে বিক্রিয়াটা উল্টো দিকে আসবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়াবে। সো অবভিয়াসলি এখানে আমরা উৎপাদের পরিমাণ বৃদ্ধির জন্য কি করতে হবে? এটা যেহেতু তাপহারী বিক্রিয়া, তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বাড়বে, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, তাপমাত্রা হ্রাস করলে হবে না, এটা ক্রস। চাপ হ্রাস করতে হবে। আচ্ছা, চাপ হ্রাসের ক্ষেত্রে কি দেখবা? মূলটা দেখবা। তুমি দেখো এইখানে তোমার বিক্রিয়কে 1 মোল আছে, উৎপাদে আছে এটা 2 মোল, তার মানে যেহেতু উৎপাদে 2 মোল আছে, উৎপাদে চাপ বেশি,
এইদিকে চাপ বেশি, উৎপাদে চাপ বেশি, আর বিক্রিয়কে চাপ কম, এইদিকে চাপ কম। সো তুমি যদি এইটার সাম্যাবস্থায় চাপ বাড়াও, আমাদের লা শাতেলিয়ার নীতি কি স্যার? লা শাতেলিয়ার নীতি হইতেছে সাম্যাবস্থায় যদি চাপ তাপ গুণমাত্রা এগুলা চেঞ্জ করো, তাহলে এটা এমনভাবে চেঞ্জ হবে যাতে তোমার চাপ তাপ গুণমাত্রা এগুলা যে বাড়াইছো এগুলার ইয়েটা প্রশমিত হবে, মানে বুঝেই যাবে না, প্রশমিত হবে। সো আমি এইদিকে চাপ কম আছে, এইদিকে চাপ বেশি, এবার আমি এখানে যদি চাপ বাড়াই, দেখো চাপ যদি বাড়াই, তাইলে বিক্রিয়ার যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়াটা কি সামনের দিকে গিয়ে, যদি সামনের দিকে যায় তাহলে সামনে তো এমনিতেই চাপ বেশি আছে, সামনের দিকে গেলে আরও চাপ বেশি হয়ে যাবে, তখন এইদিকে চাপ কম এইদিকে চাপ বেশি, প্রশমিত হবে না। এজন্য বিক্রিয়াটার এই যে বিক্রিয়াটা আছে এটার এইদিকে চাপ কম এইদিকে চাপ বেশি। সো এখানে যদি আমি চাপ বাড়াই, এদিকে চাপ বাড়াই, তাহলে বিক্রিয়াটা উল্টো দিকে চলে আসবে, যেদিকে চাপ কম ওইদিকে চাপ চলে আসবে। এই সিম্পল। চাপ যদি বাড়াও যেদিকে চাপ কম ওইদিকে যাবে, চাপ কমাইলে যেদিকে চাপ বেশি ওইদিকে যাবে, শেষ। সো আমি দেখো চাপ যদি কমাই তাইলে চাপ কমাইছি কী করছি? চাপ কমাইলে চাপ হ্রাস করছে আর কি, হ্রাস করলে যেদিকে চাপ বেশি ওইদিকে যাবে, হ্রাস করলে উৎপাদের চাপ বেশি ওইদিকে যাবে। সো চাপ হ্রাস করলে এটা উৎপাদের দিকে যাবে, এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা উৎপাদের দিকে যাবে, আর উৎপাদের দিকে গেলে তোমার হচ্ছে উৎপাদ বৃদ্ধি পাবে। তার মানে এটাতে উৎপাদ বৃদ্ধি করতে হলে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, চাপ হ্রাস করতে হবে, 1 আর 2, বুঝছো? সিম্পল। সো এইভাবে তুমি হচ্ছে চাপের ক্ষেত্রে আগে মূল সংখ্যা বের করবা, দেখবা কোন দিকে চাপ বেশি ওইটা দেখবা। সো যেই দিকে চাপ বেশি, বুঝছো, চাপ কমাইলে ওই দিকে যাবে, আর যেদিকে চাপ কম ওই দিকে নিতে হইলে চাপ বাড়াইতে হবে, বুঝছো? ওকে। নাইট্রোজেন অক্সিজেন, আচ্ছা এই বিক্রিয়াটিতে কিসের প্রভাব আছে? নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এটাতে তোমার 2 অণু নাইট্রোজেন অক্সাইড। তাহলে ফার্স্টের যেহেতু ΔH এর মান পজিটিভ, এটা তাপহারী, তার মানে এটার উপরে তাপের প্রভাব আছে, ঘনমাত্রার প্রভাব থাকে। চাপের প্রভাবটা আছে কিনা এটা দেখতে হয়। যেমন ধরো এইটার মূল সংখ্যা কত? 1, এটার 1 যোগ করলে হয়েছে টোটাল 2, উৎপাদে তো তোমার 2 আছে, তাইলে বিক্রিয়ক আর উৎপাদের মূল সংখ্যা সমান বের হয়ে গেছে, তার মানে উভয় দিকে চাপ সমান, এটার মধ্যে আর চাপের প্রভাব নেই। চাপের প্রভাব থাকতে হইলে বিক্রিয়কের মূল আর উৎপাদের মূল অসমান হইতে হবে, এখানে সমান হয়ে গেছে, তার মানে এটাতে চাপের প্রভাব নেই, বুঝছো? পরে আসো, এটার মধ্যে শুধু ঘনমাত্রা তাপের প্রভাব আছে, মনে রাখবা। এই যে এটাতে SN এর জারণ সংখ্যা বের করবা, এই যে SN এর সাথে কি আছে? 2+ কি নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো এবং SN এর টিনের জারণ সংখ্যা বের করবা। SN এর, আচ্ছা দেখো SN 2Fe3 মাইনাস না 3+ প্লাস SN2+, এটা বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে 2Fe2+ প্লাস SN4+। তুমি দেখো SN2+ ছিল, হয়েছে কত? SN4+, কয়টা বাড়ছে? +2 বাড়ছে, তাইলে SN এর জারণ সংখ্যা +2। নিচের বাক্যগুলো লক্ষ্য করো, Fe3+ জারিত হয়েছে, দেখো এখানে ছিল Fe3+, এখানে ছিল Fe3+, থেকে সে উৎপাদে গিয়ে Fe2+ হয়েছে। 2+ হওয়া মানে কি? 3+ ছিল, হয়েছে 2+, তার মানে আগে 3+ ছিল, এখন 2+, তার মানে অবভিয়াসলি সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, বিদায় সে Fe2+ হয়েছে, তারপর প্লাস মান কমে গেছে, তার মানে যেহেতু গ্রহণ করছে সে হইতেছে বিজারিত হয়েছে। Fe হচ্ছে কি হয়েছে? বিজারিত হয়েছে, যেহেতু গ্রহণ করছে সে বিজারিত হয়েছে, তার মানে Fe3+ জারিত হয় নাই, সে বিজারিত হয়েছে, 1 নাম্বারটা এমনিই নাই। SN2+ জারক, SN2+ এইখানে ছিল, দেখো SN2+, এখানে কি হয়েছে? SN4+, SN2+ হয়েছে, তার উৎপাদে কি হয়েছে? SN4+, তার মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এর জন্য তার পজিটিভ মান বাড়ছে। ত্যাগ করলে সে হচ্ছে বিজারক, SN2+ হচ্ছে বিজারক, এখানে বলছে জারক, এটাও কাট, তাহলে SN2+ বিজারক, 3 নাম্বারটা সঠিক, শুধু 3 নাম্বারটা আনছে, বুঝছো? ঠিক আছে, এটা দেখো তোমার A2 + B2
AB3 প্লাস 92 কিলোজুল তাপ। এই উৎপাদে যদি প্লাস 92 কিলোজুল থাকে তাইলে এটা মানে হচ্ছে উৎপাদে থাকলে মানে হচ্ছে এইটা তাপ উৎপাদী বিক্রিয়া, অথবা উৎপাদে এরকম থাকবে অথবা ΔH মাইনাস 92 থাকবে। সো এগুলো হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। সো বিক্রিয়াতে তাপ প্রয়োগ করলে কি হবে, এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে এটার উৎপাদে তাপ বেশি। দেখো উৎপাদে তাপ বেশি। আচ্ছা, সহজভাবে যদি আমি তোমাকে আগে যেভাবে শিখাইছি, এটার এখানে প্লাস 92 কিলোজুল দেওয়া মানে এটার ΔHটা হইতেছে মাইনাস, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো আমি বলছিলাম যে ΔH ইন্টু তাপমাত্রা বৃদ্ধি হ্রাস ইকুয়াল টু বিক্রিয়ার দিক। সো আমরা বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করলে কী হবে, মানে তাপ বাড়াইলে কী হবে সাম্য অবস্থায়। সো এটার ΔH হইতেছে এমনিতেই মাইনাস, আমরা তাপ দিতেছি, তাপ বাড়াইলে কী হবে, মানে তাপ প্রয়োগ করছি মানে পজিটিভ, পজিটিভে নেগেটিভে হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ মিনস কি স্যার, বিক্রিয়াটা পেছনের দিকে যাবে। তাহলে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে মানে পেছনের দিকে যাবে এবং বিক্রিয়কের পরিমাণ বাড়াবে, উৎপাদ বৃদ্ধি পাবে, বিক্রিয়কের হার হ্রাস পাবে, তাপ শোষিত হবে, উৎপাদ হ্রাস পাবে। ঠিক, উৎপাদ হ্রাস পাবে না। দেখো আমাদের কি, এটা যেহেতু তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটা পেছনের দিকে যাবে তার মানে বিক্রিয়ক বাড়বে বাট উৎপাদ হ্রাস পাবে। ফোন নাম্বারটা, বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করলে কি করবে, চাপ প্রয়োগ করবা, চাপ প্রয়োগ করলে কি হবে, দেখো এখানে 2 মূল আছে, এখানে 1 মূল, তার মানে এখানে চাপ বেশি, এখানে চাপ কম। তো তোমাকে বলছে চাপ প্রয়োগ করবা, তাইলে চাপ যদি বাড়াও, এবার চাপ যদি বাড়াও, চাপ বাড়াইছি তাইলে চাপ বাড়াইলে যেই দিকে চাপ কম ওই দিকে যাবে। তাহলে চাপ কম হচ্ছে উৎপাদে, চাপ প্রয়োগ করলে এটা উৎপাদের দিকে যাবে, উৎপাদের দিকে গেলে উৎপাদ বাড়বে, উৎপাদ বৃদ্ধি পাবে। বুঝছো খ নাম্বারটা, উৎপাদ বৃদ্ধি পাবে। এইভাবে বুঝে শুনে করবা, বিক্রিয়াটিতে চাপ প্রয়োগ করবা। সো এখানে উৎপাদে চাপ কম, তাহলে চাপ বাড়াইলে যেদিকে চাপ কম ওই দিকে যায় তার মানে উৎপাদের দিকে যাবে। শেষ, দ্যাটস ইট, এইটাই, এতটুকুই, আর তো নাই। এখানে কমপ্লিট। আশা করি বুঝতে পারছো ইনশাআল্লাহ। আর এই চ্যাপ্টারে তোমরা এই চ্যাপ্টারটার 1 শট সিকিউ সলভিং ক্লাসটা 1.5 ঘন্টার আছে, এটা যদি দেখে যাও ওইখানে হালকা পাতলা বেসিকও পড়াই দিছি, ফ্রি ক্লাস আছে ইউটিউবে। ওইটা করলে মনে করো না, তোমরা যারা কোর্সে আছে ওইটা করা লাগবে না, যারা কোর্সে নাই তোমরা ওই ক্লাসটা করো। এইটার উপর ফ্রি 1 শট প্লাস সিকিউ সলভিং ক্লাস করলে সব ক্লিয়ার হয়ে যাবে। আর এমসিকিউ তো বুঝছো আশা করি। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।